হ্যালো গাইস, আমি ইন্দ্র শুরু করতে চলেছি মায়াপুর ব্লগ। তো এই মায়াপুর ব্লগে থাকবে তোমরা কীভাবে মায়াপুর আসবে, কীভাবে থাকবে, কোথায় থাকবে, খাওয়া দাওয়া সম্পূর্ণ নিয়ে এই ট্যুর গাইড আর সব কিছু থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে থাকবে মায়াপুরে তোমরা কিভাবে পৌঁছাবে, কি খাবে, কোথায় প্রসব গ্রহণ করবে, আর মায়াপুরের রুম রেট কী রয়েছে বর্তমান। তো শুরু করছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগে তোমরা দেখতে পাবে কীভাবে আমরা কম সময়ের মধ্যে মায়াপুরে যাই এবং মায়াপুরে মন্দির চত্বরের ভিতরে কীভাবে আমরা একটা রুম নিই এবং একটা দিন মায়াপুরে কীভাবে কাটাই। তো আজকের ব্লগটা শুরু করছি শিয়ালদহ স্টেশন থেকে। তো মায়াপুরে আমরা কিভাবে পৌঁছাবো, মায়াপুরে পৌঁছানোর কিন্তু প্রচুর রাস্তা রয়েছে। আপনারা চাইলে কলকাতা থেকে ডাইরেক্ট গাড়িতে চলে যেতে পারেন, বাস রয়েছে, আর সবথেকে সহজ এবং কম খরচে হচ্ছে ট্রেন, লোকাল ট্রেন যেটা রয়েছে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল। তো আমরাও চলে এসেছি একদম সকালবেলা 5টা 10-এর কৃষ্ণনগর যে লোকাল রয়েছে সিটি, সেটা ধরেই সোজা চলে যাব কৃষ্ণনগর এবং তোমাদেরকে দেখাবো সেখান থেকে আমরা কিভাবে সোজা মায়াপুরে যাই। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর সিটি লোকাল করে। আরেকটি রুট রয়েছে যেটা হাওড়া দিয়ে কাটোয়া লোকাল ধরে তোমরা চলে যেতে পারো নবদ্বীপ ধাম স্টেশন থেকে, ওখান থেকেও যাওয়া যায়। তো আমরা যাওয়ার সময়টা কৃষ্ণনগর সিটি দিয়ে যাব এবং ফেরার সময়টা হাওড়া দিয়ে ফিরবো। সব কিছুই তোমাদেরকে দেখাবো এই ব্লগের মধ্যে। তো আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশনে। তো আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের পর থেকেই যত টোটো অটো সব কিছুই রয়েছে, বাস। তো যারা ফ্যামিলি নিয়ে যাবেন তারা টোটো রিজার্ভ করে নিতে পারেন। টোটো রয়েছে, অটো রয়েছে, আর এমনি সিঙ্গেলভাবে রয়েছে টোটো, অটো রয়েছে। আপনারা চাইলে ঘাট পেরিয়েও যেতে পারেন, আবার ডাইরেক্ট হচ্ছে মায়াপুর যেতে পারেন। তো আমরা এখন ডাইরেক্ট মায়াপুর যাব, টোটো রিজার্ভ করে নিয়েছি। তো আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের কাছে। তো দেখতে পাচ্ছ দূর থেকে চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে। পৌঁছালাম মায়াপুর। তো সময় লাগলো 50 মিনিট। কার পার্কিং রয়েছে। তো আমরা একদম সকাল সকাল চলে এসেছি। তো এখন চারিদিকে সবে দোকানগুলো খুলছে আর মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই রয়েছে। তো আজকে যেহেতু সানডে, আর জানি না ভিড় কেমন কি হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরের একদম গেটের সামনে। তো আমরা ভিতরে প্রবেশ করব। আর আজকে যেহেতু রবিবার, আশা করছি মোটামুটি ভিড় থাকবেই। তো আমরা আগে থেকে গীতা ভবনে বুক করে এসেছি রুমটা। আর এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে সব সময় 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হতে থাকে। আর এই হচ্ছে মন্দির, এখনও পর্যন্ত কাজ চলছে। আর বাইরে রয়েছে প্রসাদ কাউন্টার। তো আমরা ডাইরেক্ট রুমে যাব এবং নিচে যে রিসেপশন রয়েছে ওখান থেকে কুপন সংগ্রহ করব। চন্দ্রোদয় মন্দির থেকে সোজা আমরা হেঁটে চলে আসলাম গীতা ভবন, এবং গীতা ভবনে আমাদের রুম দেওয়া হয়েছিল 3 তলায়, 3rd ফ্লোরে। তো রুমটা মোটামুটি এইরকমই ছিল। রুমের ভিতরে ছিল মোটামুটি একটা ওয়ার্ড্রপ ছিল, ব্ল্যাঙ্কেট ছিল কয়েকটা, যেহেতু এসি রুম ব্ল্যাঙ্কেট তো অবশ্যই থাকবে। আর ব্যালকনি ছিল, খুব সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে মায়াপুরে মোটামুটি 360 ভিউ পাওয়া যায়। খুব সুন্দর একটি ব্যালকনি, বাইরে সম্পূর্ণ দেখতে পাওয়া যায়। আর এখান থেকে বসে এখান থেকে অনেক কিছু দর্শন করা যাবে। আর এই হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে এটাই। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর রুমগুলো। শাওয়ারের জায়গা রয়েছে আলাদা করে, সেপারেট করে। এটা কফি মগ রয়েছে, 4টে গ্লাস রয়েছে, জলেরও ব্যবস্থা রয়েছে, কফি কিটও দেওয়া রয়েছে। মোটামুটি খুব সুন্দর এবং সাজানো গোছানো রুম।
আর খুব সুন্দর একটা কিটের ব্যবস্থা রয়েছে, যেখানে রয়েছে 4টে ব্রাশ রয়েছে, চিরুনি রয়েছে, শ্যাম্পু রয়েছে, সব কিছু রয়েছে। এটা খুব মানে সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। তো রুমে একটু ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়লাম কুপনের জন্য। তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিষ্ণু ভবন, আর এর পিছনে রয়েছে ঈশ্বরদান ভবন। তো আমার খুব ইচ্ছাই রয়েছিল মায়াপুরে এসে একবার ঈশ্বরদান ভবনে খাওয়া দাওয়া করব এবং ওখান থেকে প্রসাদের যে কুপন সেটা কেটে নেব। তো সেই জন্য এখন ঈশ্বরদান ভবনের দিকে আমি যাচ্ছি। আর ঈশ্বরদান ভবনটাও খুব সুন্দর সাজানো গোছানো। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো আমরা এখন চলে এসেছি ঈশ্বরদান ভবনের টিকিট কাউন্টার প্লাস রিসেপশন একই জায়গায়। এসেছিলাম ঈশ্বরদান ভবনে। তো এখানকার নিয়মটা জানা হয়ে গেল যে যারা এখানে মানে রুম নেবে তারাই একমাত্র কুপন পাবে শনি আর রবিবার, মানে বাইরে কাউকে কুপন দেওয়া হয় না, শুধু অনলি যারা এখানে থাকে তাদেরকেই মানে কুপনটা দেওয়া হয় প্রসাদের। এটা হচ্ছে গোবিন্দম প্রসাদম, এটাও খুব ভালো একটি রেস্টুরেন্ট, এখানেও আপনারা টোকেন কেটে নিতে পারেন খাবার। আর এটা হলো চৈতন্য ভবন। তো মায়াপুর সার্কেলের ভিতরে প্রচুর ভবন রয়েছে, তো আমি এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, টোকেন পাচ্ছি না। আর যেহেতু আজকে রবিবার সেই জন্য প্রায় জায়গায় টোকেন নেই, তো দেখা যাক এখানে পাই কি না। আর এখানে না পেলে বিকল্প ওটাই রয়েছে, তো ওখান থেকে এই প্রসাদের কুপন কেটে নেব। তো এখন যাচ্ছি আমরা গদা ভবনে প্রসাদ কাউন্টারে। তো গদা ভবনের প্রসাদ কাউন্টারেও কুপন শেষ হয়ে গিয়েছে, তো আমরা এখন চলে আসলাম গোবিন্দাসে এখান থেকে আমরা কুপন নিয়ে নেব এবং এখানেই প্রসাদ আজকে গ্রহণ করব। তো আপাতত ব্রেকফাস্টটা করে নিই, অনেক বেলা হয়ে গিয়েছে। তো আমরা এখন যাব সোজা মন্দিরে এবং মন্দিরে যে দুপুরবেলা যে আরতিটা হয় সেটা দর্শন করব এবং তারপর ফিরে এসে লাঞ্চ করব। আর এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, এখনও পর্যন্ত কাজ চলছে, তো জানি না কাজ কবে শেষ হবে। তো এইমাত্র আমরা মূল মন্দির থেকে বার হলাম, আর মন্দিরের এখানে রয়েছে শু আর মোবাইল কাউন্টার। শু আর মোবাইল নিয়ে ভিতরে যাওয়া যায় না, তো মোবাইলের জন্য 5 টাকা করে, আর শু সম্পূর্ণ বিনামূল্যে। আর আজকে গরমটাও প্রচুর রয়েছে, প্রচুর গরম। আর এই মন্দিরে ভিজিট করার জন্য 4টের সময় আসতে হবে, 50 টাকা করে টিকিট রয়েছে। যদিও বা মন্দিরে এখন তৈরি হয়নি, 2027 সালের মধ্যে কমপ্লিট হবে বলছে। আর মূল মন্দিরে দর্শন করলাম, ভোগ আরতি দেখলাম, খুব ভালো লাগলো। তো তোমরা যারা আসবে, রবিবার দিনটা একটু বাদ দিয়েছো কারণ রবিবার এসছি, প্রচুর ভিড় রয়েছে। তো গরমে প্রচুর গরম পড়েছে। লাইন, এই যে তোমরা লাইনটা দেখছো এটা হচ্ছে গদা ভবনের দুপুরে খাওয়ার জন্য যে প্রসাদ খাওয়ার জন্য যে লাইনটা পড়েছে, এটা হচ্ছে সেই লাইনটাই। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। তো আমরা এসেছি 10টার সময়, তাও টোকেন পাইনি, আর সেই জন্য আমরা আজকে গোবিন্দাস যে রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে যে প্রসাদ রয়েছে সেটা নেব। তো আমরা মোটামুটি প্রসাদ খেয়ে চলে আসলাম রুমে এবং একটু রেস্ট নেব, তারপর বিকালবেলা কিছু সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তো আমাদের যেখানে রুম রয়েছে তার একটা কমন ব্যালকনি রয়েছে এবং কমন ব্যালকনি থেকে একদম চন্দ্রোদয় মন্দিরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যারা আসবে অবশ্যই আগে থেকে বুক করে এসো রুম, কারণ মন্দিরের ভিতরে প্রায় রুম সবসময় বুকিংই থাকে, তো চেষ্টা করবে আগে থেকে বুক করার। আর মন্দিরের বাইরে প্রচুর হোটেল রয়েছে, সেখানেও যদি তোমরা থাকতে চাও তো সেখানেও তোমরা রুম বুক করতে পারো।
আর যেহেতু আমরা এসেছিলাম রবিবার, সেই জন্য যথেষ্ট বেশি ভিড় ছিল। আর তোমরা শনিবার রবিবার বাদ দিয়ে আসলে মোটামুটি ভিড় কমই পাবে। কীভাবে তোমরা গীতা ভবনের রুম বুক করবে? গীতা ভবনের বর্তমানে ওয়েবসাইটে বুক হচ্ছে না, একটা নাম্বার রয়েছে, এই নাম্বার দিয়ে তোমরা বুক করতে পারবে। তো আমরা মাত্র 2-3 দিনের মধ্যে বুক করেছি, তাই তেমন কোনো রুমের অপশান ছিল না, শুধু একমাত্র এসি রুমই ফাঁকা ছিল। তো এখানে 4 ধরনেরই রুম পাওয়া যায়, নন এসি, এসি, ডিলাক্স আর সেমি ডিলাক্স। তো তোমরা যারা আসবে একটু আগে থেকে বুক করে আসবে, দিলে সব রকম রুম অপশান পেয়ে যাবে। আর এছাড়া এখানে আরও 5টা ভবন রয়েছে, সেখানেও রুম রয়েছে। ঈশ্বরদান ভবন রয়েছে, পদা ভবন রয়েছে, চৈতন্য ভবন রয়েছে, প্রচুর রুম রয়েছে। তো সেগুলো তোমাদের নাম্বার আমি দিয়ে দেবো। তো মায়াপুরে এলে তোমরা বেশ কিছু সাইট সিন রয়েছে, যেগুলো তোমরা করে নিতে পারো একসঙ্গে। তো বিকালবেলা আমরা একটা টোটোতে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। মায়াপুরের একদম কাছেই রয়েছে গোস্বামী মঠ। তো আমরা এখন চলে এসেছি গোস্বামী মঠ। তো এখানে বেশ কিছু মন্দির রয়েছে, আর মন্দিরগুলো খুবই সুন্দর, সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর এরপরে আরও কিছু সাইট সিন রয়েছে। তো তোমরা যারা এই সাইট সিনগুলো করবে, অবশ্যই একটু তাড়াতাড়ি বেরিও, আর তাহলে হাতে অনেকটা সময় পাবে। এবং বেশ কিছু পপুলার সাইট সিন রয়েছে, সেগুলো তোমাদেরকে বলে দেবো আমি। এটা মদনমোহন মন্দির। এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আমি কিন্তু মায়াপুরে এর আগেও এসেছিলাম, আর তখনও এই সাইট সিনগুলো করেছিলাম। তো সেটা আজ থেকে প্রায় 10 বছর আগে। তো সেগুলো এখন মনে পড়ে যাচ্ছে। তো এখানে বেশিরভাগ জায়গাতে ছবি তোলা ক্যামেরা করা রয়েছে। তো তোমরা যারা আসছো ক্যামেরা করতে পারবে না। তো এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। এটিও মায়াপুরের একটি পবিত্র মন্দির, আর খুব সুন্দর একটি জায়গা, শ্রী চৈতন্য মঠ। তো এখানে তোমরা কারা কারা এসছো মায়াপুরে ঘুরতে, এসে অবশ্যই কমেন্ট করবে। আর এটা হচ্ছে ভক্তি ভবন, এখানেও থাকা যায়, তবে এগুলো আগে থেকে তোমাদেরকে কন্ট্যাক্ট করে আসতে হবে, বা যারা এই মঠের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করলে থাকতে পারবে। আর এখানে প্রচুর ছোট বড় মন্দির রয়েছে। তো আমরা এখন চলে এসেছি মায়াপুরে খুব পবিত্র একটি স্থান, এটা হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তো এখানকার জল খুবই পবিত্র, আর এটা হচ্ছে মাসির বাড়িতে অবস্থিত। তো তোমরা যারা মায়াপুরে আসবে অবশ্যই এই সাইট সিনটা করো। আর আরেকটা সাইট সিন রয়েছে বল্লাল সেনের ঢিবি, যেটাতে আমরা যেতে পারবো না, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় সন্ধে হয়ে এসছে। আর ইচ্ছা আছে সন্ধ্যা আরতি দেখার, তো সেই জন্য আমরা যেতে পারবো না, তবে নেক্সট বারে এসে অবশ্যই যাব। তো তোমরা যারা আসবে অবশ্যই বল্লাল সেনের ঢিবি এটা ঘুরে এসে, খুব ঐতিহাসিক একটি জায়গা। আর এটা হচ্ছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী, এখানেও খুব ভালো, এখানেও তোমরা যেতে পারো। এখানে সব 3D আর্ট করা রয়েছে। আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমরা এখানে মন্দিরে দীপদান করে দিয়েছিলাম। 1.5 ঘন্টা সময় লাগলো। তোমরা যারা কেনাকাটা করতে চাইছো, মায়াপুরের একদম মন্দিরের বাইরে প্রচুর এরকম দোকান রয়েছে, এখান থেকে তোমরা যে মালা, তুলসী কাঠির মালা, সব রকম এখান থেকে সংগ্রহ করতে পারো। আর প্রচুর দোকান রয়েছে। তো আমরা এখন চলে এসেছি মায়াপুর মন্দিরের একদম সামনে, আর এখানে এখন হরিনাম সংকীর্তন চলছে।
এখন চলে এসেছি মূল মন্দিরের সামনে এবং দেখতে পাচ্ছ তোমরা যথেষ্ট ভিড় রয়েছে। আর মূল মন্দির সামনে দুটো লাইন আলাদা করে দিয়েছে ছেলেদের এবং মেয়েদের। আর প্রত্যেকে হচ্ছে মোবাইল সব জমা দিয়ে আসতে হয়েছে। মায়াপুর মন্দিরের বাইরে প্রচুর কাউন্টার রয়েছে এরকম কেনাকাটা করার, আর ভিতরেও অনেক স্টল রয়েছে। তো আমরা প্রথমে যাচ্ছি ভিতরের যে স্টলগুলো রয়েছে সেখানে কেমন কি রেট রয়েছে সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো প্রচুর জিনিসপত্র রয়েছে, মালা, তারপরে ব্যাগ, তারপর রয়েছে চন্দন কাঠি, প্রচুর কিছু রয়েছে, ধূপ, বাচ্চাদের খেলনা, প্রচুর জিনিসপত্র রয়েছে। তারপর নানা ধরনের ছবি রয়েছে। মায়াপুরে দেখার এত জিনিস রয়েছে যে একদিনে ঘোরা অসম্ভব। তো আমাদের কিছু মন্দির বাদ পড়ে গিয়েছিল, শঙ্খ ভবন, তারপর পুষ্প সমাধি, এগুলো আমরা আজকে দর্শন করে নেব। আর কালকে যাব, মানে কালকে যেহেতু আমরা বেরিয়ে যাব, তো যাওয়ার পথে আমরা গোশালা এগুলো সব দর্শন করে নেব, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো সব মন্দিরে দর্শন করার আগে আপনাকে জুতো এবং মোবাইল বাইরে যে কাউন্টার রয়েছে সেখানে আপনাকে জমা দিয়ে যেতে হবে। তো আমরা মোটামুটি দর্শন করে আসলাম, করে এসে একদম মন্দিরের বাইরে চলে আসলাম। তো এখানে কিছু ফাস্ট ফুড ট্রাই করব। এখানে কিন্তু বেশিরভাগ সব নিরামিষই পাওয়া যায় একদম মন্দিরের সামনে। তো নিরামিষ চাউমিন আর এক প্লেট মোমো নিয়ে নিচ্ছি, আর কেমন তোমাদেরকে জানাবো। তো বৃষ্টিটা হয়ে মোটামুটি মার্কেট ফাঁকা হয়ে গিয়েছে। তো আমরা এখন আছি মায়াপুর মন্দির চত্বরের বাইরে যে মার্কেট রয়েছে, তো সেখানে ঘুরে দেখাবো কী কী স্টল রয়েছে আপাতত। তো হঠাৎ করে বৃষ্টি আসায় অনেক দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো এখানে ভাজা হচ্ছে একদম টাটকা খাজা, যেটা আমরা পুরীতে গেলে দেখতে পাই, সেই খাজা ভাজা হচ্ছে এখানে। মায়াপুরে স্পেশাল রানাদার বিরিয়ানি খেতে চলে আসলাম। আর মাসির বিরিয়ানি ট্রাই করতে গিয়েছিলাম, কিন্তু মাসির বিরিয়ানিতে প্রচুর ভিড় থাকার জন্য ডাইরেক্ট রানাদার বিরিয়ানিতে চলে আসলাম। আর যাওয়ার সময় পার্সেল করে নিয়ে যাব এবং কেমন কোয়ালিটি তোমাদেরকে জানাবো। আর এটা হচ্ছে মাসির দোকান। মাসির দোকানে, বিরিয়ানির দোকানে প্রচুর ভিড়, পার্সেলের লাইন পড়ে গিয়েছে। তো মোটামুটি একটা পার্সেল করে নিলাম। আর এখন যাব রুমে এবং সেখানে গিয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে কোন বিরিয়ানিটা আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে মাসির বিরিয়ানি। তো দুটো বিরিয়ানি মোটামুটি টেস্ট করে এটাই বুঝলাম যে দুটো বিরিয়ানি দু রকমেরই ফ্লেভার রয়েছে। তবে মাসির বিরিয়ানি একটু হালকা, মানে স্পাইসিটা কম রয়েছে। আর যারা একটু মানে স্পাইসি পছন্দ করো তাদের কিন্তু রানাদার বিরিয়ানিটা বেশি ভালো লাগবে। তো আমার দুটো বিরিয়ানিই ভালো লেগেছে, কারণ দুটো বিরিয়ানি দু রকমই। তো অবশ্যই তোমরা মায়াপুরে এলে একবার ট্রাই করো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম চেক আউট করে, এবার বাড়ি ফেরার পালা। তো যারা মায়াপুরে আসো মিনিমাম দুদিনের ট্যুর করো, তো তবেই সব কিছু ঠিকঠাকভাবে তোমরা ঘুরতে পারবে। তো আমরা যেহেতু একদিনের প্ল্যান করে এসেছিলাম, তো নেক্সট বার যখন আসবো দুদিনের প্ল্যান করে আসবো। তো আমরা এখন এখান থেকে যাব গোশালা। তো গোশালায় আমরা যে গীতা ভবনে ছিলাম সেখান থেকে গোশালাটা বেশ অনেকটাই দূর রয়েছে। আর বয়স্ক লোক যদি থাকে, তোমরা ইসকন মন্দিরের ভিতরে টোটো পেয়ে যাবে, সেখান থেকে টোটো সার্ভিসও পেয়ে যাবে। তো আমরা হেঁটেই যাচ্ছি এবং ফেরার পথে আমরা টোটো নেব। তো গোশালাতে পৌঁছে গেছি। এই গোশালাটা খুব সুন্দর, আর খুব সুন্দর সাজানো গোছানো। আর যারা এখান থেকে ঘি, মধু বা অন্যান্য যেসব জিনিস রয়েছে ছানার তৈরি, এখান থেকে সংগ্রহ করতে চান, এখানে নিচে কাউন্টার রয়েছে, তো এখান থেকে সংগ্রহ করতে পারেন, খুবই ভালো। তো আমরা প্রতিবারে এলে এখান থেকে ঘি নিয়ে যাই, খুব সুন্দর টেস্ট। নবদ্বীপ ঘাটে। তো গোশালা থেকে সোজা বেরিয়ে আমরা টোটো নিয়ে সোজা চলে আসলাম নবদ্বীপে যে ঘাট রয়েছে সেখানে, লঞ্চ ঘাট, এবং সোজা যাব আমরা নবদ্বীপ স্টেশনে। তো এখান থেকে ভ্যাসেল পরিষেবা রয়েছে এবং ভ্যাসেলে করে সোজা তোমরা ওপারে পৌঁছে যাবে এবং ওখান থেকে টোটো করে নবদ্বীপ ঘাট চলে যাবে। তো আমরা উঠে পড়েছি সবাই ভ্যাসেলে। আর এই ভ্যাসেল মোটামুটি 15 মিনিট অন্তরে ভ্যাসেল রয়েছে। তো মোটামুটি একটা ভ্যাসেল আস্তে আস্তে আরেকটা ভ্যাসেল ছেড়ে দেয়।
আর ওটা হচ্ছে মায়াপুর ঘাট। যারা মায়াপুর আসবে ওখান থেকে কৃষ্ণনগর দিয়ে, তো ওই ঘাট পার হয়ে মায়াপুর আসতে পারবে তোমরা। এই যে ভ্যাসেলটি আসছে, এটা আসলে এটা ছেড়ে দেওয়া হবে। তো আমরা আসার সময় এসেছিলাম কৃষ্ণনগর হয়ে, আর আপাতত যাওয়ার সময় যাচ্ছি নবদ্বীপ ধাম হয়ে। তো দুরকমভাবে আসা যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই নবদ্বীপ ধাম যাওয়ার সময় দুটি নদীর মিলনস্থল দেখা যায়। এই দুটি নদীর হচ্ছে জলের কালার একদম আলাদা রয়েছে, একটা কালো আর আরেকটি ঘোলা মতো রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দুটি মিলনস্থলটা অদ্ভুত লাগে দেখতে। এই নদীর নাম হলো জলঙ্গি নদী, আর হুগলি নদীর সঙ্গে মিলিত হয় এই জায়গাতে। আর আমরা যাব ওপারে নবদ্বীপ ঘাট, সেটা দেখা যাচ্ছে দূরে। আর তোমরা যারা আসবে একসঙ্গে মিনিমাম 2 দিনের ট্রিপ করবে, কারণ 2 দিনের ট্রিপ করলে বা 3 দিনের ট্রিপ করলে নবদ্বীপ ধামটাও তোমাদের ঘোরা হয়ে যাবে। তো নেক্সট বার আমরা ট্রিপ করার সময় 3 দিনের করার চেষ্টা করব, যাতে নবদ্বীপ ধামটাও কমপ্লিট করা যায় আর তোমাদেরকে একটা কমপ্লিট ট্যুর গাইড দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আর কিভাবে তোমরা সহজে আর কম সময়ের মধ্যে যাতায়াত করতে পারবে সেটাই আমি তোমাদেরকে তুলে ধরছি। আর এখন আমরা এখান থেকে যাব নবদ্বীপ ধাম স্টেশন, আর ওখান থেকে এক্সপ্রেস ট্রেন রয়েছে। আর তোমরা যারা চাইছো একটু কম সময়ের মধ্যে, এই নবদ্বীপ ধাম স্টেশন কিন্তু বন্দে ভারত হয়ে যায়। তোমরা চাইলে বন্দে ভারত টিকিটও কেটে চলে আসতে পারো, মাত্র 1 ঘন্টায় নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম এলে অবশ্যই তোমরা নবদ্বীপে লাল যে দই রয়েছে নিতে পারো। আমরা একদম ঘাটের সামনে দোকান থেকে নবদ্বীপ ধামের যে লাল দই সেটা নিয়ে নিলাম, আর ওখান থেকে টোটো করে সোজা চলে আসলাম নবদ্বীপ ধাম স্টেশনে। আর এখান থেকে আমাদের এই ট্রেন রয়েছে, এই ট্রেনে করে সোজা চলে যাব হাওড়া। তো তোমরা যারা দেখছো অবশ্যই কমেন্ট করো, কোনো জায়গায় যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাকে জানিও। জাংশন, তো এর পরের স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। তো আমরা এখন ইন্টারসিটি এক্সপ্রেস করে যাচ্ছি। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে B2 আর B1। তো ট্রেন মোটামুটি 10 থেকে 15 মিনিট লেট রয়েছে, দেখা যাক হাওড়া স্টেশনে কত মানে লেটে ঢোকায়।